নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই লাইভ সেশনে এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন এবং পার্ট হিস্ট্রি এই দুটি ইউটিউব চ্যানেলের যৌথ ব্যবস্থাপনায় যে ইউরোপের ইতিহাসের উপরে যে লেকচার সিরিজের আয়োজন করা হয়েছে। প্রচুর অনুরোধ এসেছিল ইউরোপের ইতিহাস নিয়ে লেকচার সিরিজ আয়োজন করার জন্য। আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ যে আমাদের গ্রুপ রয়েছে সেখানে আমরা মূলত এই রিকোয়েস্ট পেয়েছিলাম। আমরা অনুরোধ করেছিলাম রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের ইতিহাস বিভাগের অন্যতম অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় স্যারকে, এবং স্যারকে অনুরোধ করার ফলে তিনি রাজি হয়েছেন এই যে 10টি লেকচার আপনাদের জন্য উপহার আমরা দিতে চলেছি। আজকে তার তৃতীয় লেকচার। এই তৃতীয় লেকচারের বিষয় হচ্ছে ফ্রান্সে সন্ত্রাসের শাসন এবং রোবোস্পিয়ার। এই বিষয়ে আজকে আলোচনা হবে। আপনারা বিগত যে আলোচনাগুলো এখনো পর্যন্ত শোনেননি, যদি কেউ এমন থেকে থাকেন যে যারা আগের আলোচনাগুলো শোনেননি, তারা অবশ্যই এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন এবং বিগত আলোচনাগুলো অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা অনেকেই যুক্ত হয়ে গেছেন। আপনাদেরকে আমরা যারা যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং যারা পরবর্তীকালে যুক্ত হবেন এবং আমাদের রেকর্ডেড ক্লাস যারা শুনবেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাব। আমরা স্যারের কাছে সরাসরি চলে যাব মূল আলোচনা শুরু করার জন্য। আমরা স্যারকে অনুরোধ করছি। স্যার, আপনি শুরু করুন। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিগত কয়েকটা সেশন যেখানে আমরা পরপর আধুনিক ইউরোপ, বিশেষ করে এই মুহূর্তে ফরাসি বিপ্লব তার কথা আলোচনা করছি, এবং সেখানে লাস্ট আমরা যে জায়গাটায় আলোচনায় ইতি টেনেছিলাম সেটা হচ্ছে সংবিধান সভার কার্যাবলী এবং তার মূল্যায়ন, এরকম একটা জায়গায়। অর্থাৎ 1791 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস নাগাদ এসে আমাদের আলোচনাটা আমরা শেষ করেছি আগের সেশন। তো সেখান থেকে আমরা জেনারেলি আস্তে আস্তে আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব ফরাসি বিপ্লবের আরো বিতর্কিত, গভীর, তাৎপর্যপূর্ণ অধ্যায়গুলির দিকে, এবং 1791, 92, 93, 94 মোটামুটি এই যে সময়কালটা, বা বিশেষ করে আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেখানে 1793-94 এই যে সময়কালটা, এইটাকে আমরা একটু বিশেষভাবে ধরবার চেষ্টা করব, এবং এই সময়কালটাকেই প্রধানত সন্ত্রাসের শাসন হিসেবে ইউরোপের ইতিহাসে, বিশেষ করে ফ্রান্সের ইতিহাসে চিহ্নিত করা হয়েছে। আমরা যদি একটা কন্টিনিউইটির কথা ভাবি, আমরা যদি ভাবি যে আমাদের আগের আলোচনার সঙ্গে এটাকে যুক্ত করব বা যোগসূত্র স্থাপন করব, তাহলে আমি কিছুটা সময়ের জন্য, অল্প কিছুক্ষণের জন্য আমার আগের যে আলোচনা সেখানে একটু ফিরে যেতে চাইবো, জাস্ট টু রিকল, সবাই যাতে সেটা মনে করতে পারেন, যারা কন্টিনিউয়াসলি এই লেকচারটা শুনছেন বা ভবিষ্যতে এই পুরো লেকচার সিরিজটা যারা শুনবেন তারা যাতে কানেক্ট করতে পারেন। আমরা আগের যে আলোচনা, আগের ক্লাস যেটা হয়েছিল সেখানে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে একটা সময় এসে 1791 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানের কতগুলো গুরুত্বপূর্ণ দিক ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ যে দিকটা আমার আরো বেশি করে মনে হয় হাইলাইটেড হওয়া উচিত, সেটাকে আমরা দেখতে পাই একটু অন্যভাবে। একটা অধিকারের জায়গা। আমি আগের ক্লাসে বলেছিলাম যে মানুষ ও নাগরিকের অধিকার রক্ষার ঘোষণা। সেখানে যেটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় ছিল যে যতই আন্দোলন হোক না কেন, যতই রাজতন্ত্রের বিরুদ্ধে কথা আসুক না কেন, যেটা সমস্যা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে যে
প্রত্যেক স্তরের মানুষের জন্য রাজনৈতিক অধিকারকে স্বীকৃত করা বা সুনিশ্চিত করার কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি। আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম যে প্রধানত বুর্জোয়া শ্রেণীর অধিকারকে চিহ্নিত করার এবং সুনিশ্চিত করার একটা প্রচেষ্টা তারা নেওয়ার চেষ্টা করেছিলেন। তার একটা বড় কারণ আমি দেখিয়েছিলাম যে সংবিধান সভার যারা সদস্য তারা প্রধানত বুর্জোয়া শ্রেণীর মধ্যে থেকে এসেছিলেন। এখন প্রশ্ন হলো যে সংবিধান রচিত হওয়া এবং সেই সংবিধান প্রযুক্ত হওয়া, তার অ্যাপ্লিকেশন, এই দুটোর মধ্যে তো তফাৎ আছে। শুধু রচিত হলে হবে না, তার প্রায়োগিক দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন সেখানে যদি আমি দেখি, লক্ষ্য দিই, তাহলে দেখব যে সংবিধান রচনা করার পর যেটা দরকার ছিল ফ্রান্সকে পরিচালিত করার জন্য, একটা ন্যাশনাল কনভেনশনের জন্য ইলেকশন বা নির্বাচন। সকলের নিশ্চয়ই মনে আছে যে সেখানে দুই শ্রেণীর নাগরিককে বিভক্ত করা হয়েছিল। একদল ছিল অ্যাক্টিভ সিটিজেন, আর এক দল ছিল ইনঅ্যাক্টিভ সিটিজেন বা সক্রিয় নাগরিক এবং নিষ্ক্রিয় নাগরিক। এই সক্রিয় নাগরিক কারা ছিল? না, যাদের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি ছিল, যারা একটা নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করত এবং সেই কর প্রদান করবার জন্য তারা একটা অধিকার পেত, সেটা হচ্ছে ভোট দানের অধিকার। অর্থাৎ এই সক্রিয় নাগরিক বা অ্যাক্টিভ সিটিজেনরাই কেবলমাত্র ভোট দানের অধিকার পেতে পারত। এখন তাহলে যদি ন্যাশনাল কনভেনশনের উদ্যোগে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা সংবিধানটি রচনা করলো, সেই সংবিধান সভার সংবিধান রচিত হওয়ার পর প্রথম যেটা দরকার ছিল সেটা হচ্ছে ইলেকশন বা নির্বাচন। নির্বাচনে যারা ক্ষমতা লাভ করবে তারা খুব স্বাভাবিকভাবে ফ্রান্সে ক্ষমতায়ন ঘটাবে এবং ফ্রান্সে তারাই কিন্তু ক্ষমতার বিস্তার করবে, তারা ফ্রান্সকে পরিচালিত করবে। আমাদের খেয়াল রাখতে হবে 1791 যে সংবিধান, সেখানে কিন্তু একনায়কতন্ত্রী শাসনের কোনো সম্ভাবনা ছিল না। তার কারণ সেখানে একটা নিয়ন্ত্রিত রাজতন্ত্রের কথা বলা হয়েছিল, রাজার ক্ষমতাকে বেঁধে দেওয়া হয়েছিল এবং আইনসভার কতগুলো সুনির্দিষ্ট ক্ষমতা সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছিল। তাহলে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি? একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে ভোট দানে অংশ নেবে কেবলমাত্র অ্যাক্টিভ সিটিজেন্সরা। আমরা কি বলতে পারি? দ্বিতীয়ত, সেই ভোটদানের ফলে ন্যাশনাল কনভেনশনের একটা নতুন টিম, একটা নতুন প্রতিনিধি দল গঠিত হবে, যারা 1791 পরবর্তী ফ্রান্সকে পরিচালিত করবে এবং এই যে দলটি তৈরি হবে তাদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তারাই এখানে নেতৃত্ব দেবে। আমার এই বক্তব্য থেকে একটা জিনিস খুব পরিষ্কার, তার মানে সেখানে একাধিক দলের অস্তিত্ব ছিল যারা কিনা এই নির্বাচনে অংশ নিচ্ছে এবং সেই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের মধ্যেই কোনো একটি দল ক্ষমতায় আসবে এবং তারা ফ্রান্সকে পরিচালনা করবে। ইট ওয়াজ কোয়াইট ন্যাচারাল, এটাই মোটামুটি ভাবে একটা ট্রেন্ড হওয়া উচিত ছিল। মোটামুটি শুরুটা ঠিক ছিল। শুরুর পরে পরে যে সমস্যাটা দেখা দিল সেই জায়গাটায় আমরা একটু ফিরে আসব এবং সেখানে যে প্রধান দুটি রাজনৈতিক দল ফ্রান্সের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো, তাদের একটি হচ্ছে জ্যাকোবিন দল এবং আরেকটি হচ্ছে জিরোন্দিন। এই জ্যাকোবিন এবং জিরোন্দিন এই দুই দলের সংঘাত এবং সেখান থেকে পরবর্তীকালে জ্যাকোবিনদের উত্থান এবং জ্যাকোবিনদের নেতাদের মধ্যে স্পেসিফিক একজন মানুষ যার নাম হচ্ছে রোবস্পিয়ার, যেটা আজকের টপিকে লেখাই রয়েছে, সেই রোবস্পিয়ারের উত্থান, এই পুরো যে ইভেন্টটা, এই যে ঘটনা প্রবাহ, এটাই হবে আজকে আমাদের আলোচ্য বিষয়। অর্থাৎ প্রথমেই যেটা আমার কথা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
সেই নির্বাচনে দুটি প্রধান রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবার দেখে নেওয়া যাক যে কিভাবে ঘটনা প্রবাহ একটা সন্ত্রাসের দিকে এগুলো এবং কিভাবে জিরোন্দিনদের সম্পূর্ণভাবে সরিয়ে তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করে জ্যাকোবিনরা ক্ষমতা দখল করার চেষ্টা করছে, সেখানে কিভাবে তারা আবার সাধারণ মানুষকে কাজে লাগাচ্ছে এবং সন্ত্রাসের মধ্যে দিয়ে একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা ধীরে ধীরে ফ্রান্সকে আরো সংকটের দিকে, এক অন্ধকারময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এটাই হলো সন্ত্রাসের শাসন, রোবস্পিয়ারের উত্থান এবং পরিশেষে তার একটা ইভ্যালুয়েশন বা মূল্যায়ন আমরা করব। এখন এই যে সন্ত্রাসের শাসন, যেখানে আমরা সন্ত্রাসের শাসনে প্রধানত রোবস্পিয়ারকে দেখতে পাচ্ছি এবং রোবস্পিয়ারের ভূমিকা নানাভাবে সমালোচিত হয়েছে, কখনো কখনো নানাভাবে নিন্দিত হয়েছে, কখনো কখনো প্রশংসিত হয়েছে। এই যে পরিস্থিতিটার উদ্ভব হলো, আজকে আমাদের প্রথম যে বিষয়টার দিকে লক্ষ্য দিতে হবে সেটা হচ্ছে যে সন্ত্রাসের শাসনের উত্থানের কারণ কি, কেন বা কোন পরিস্থিতিতে এই সন্ত্রাসের শাসনের উদ্ভব ঘটছে। আমরা যদি দেখি যে এই সময়ে যুদ্ধ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। অলার্ড বলে একজন বিখ্যাত ঐতিহাসিক সমকালীন প্রায়, তিনি পরিষ্কারভাবে বলছেন যে যুদ্ধ হচ্ছে সন্ত্রাসের শাসনের প্রধান কারণ। কেন যুদ্ধ? না, যেহেতু রাজার সঙ্গে একটা সংঘাত হচ্ছে, ইংল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হচ্ছে এবং ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের যুদ্ধ শুরু হচ্ছে, তাই সেরকম একটা জটিল পরিস্থিতিতে, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি জনসাধারণ এবং রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে সেটা সম্ভব নয়। অর্থাৎ এই বক্তব্যের একটা মোটামুটি যেটা সার সংক্ষেপ হতে পারে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি আরেকটা অস্বাভাবিক পরিস্থিতির জন্ম দিয়েছিল। তার মানে এখানে অলার্ডের বক্তব্যের মধ্যে সন্ত্রাসের শাসনের আভ্যন্তরীণ কারণকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পারি, আর একজন মানুষ যিনি হচ্ছেন মতিয়ে, মতিয়ে বলছেন যে শাকুলকদের সঙ্গে এই সন্ত্রাসের সম্পর্ক ছিল। অর্থাৎ বিষয়টা কিরকম না, ফরাসি বিপ্লবের সময় শাকুলকদের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু সম্পূর্ণভাবে চরিতার্থ হয়নি, বা বলা যেতে পারে চরিতার্থ হয়নি। সুতরাং কিভাবে বিপ্লব উত্তর পরিস্থিতিতে বা এই সময়ে শাকুলকদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে যাওয়া যায়, যেটা ছিল একটা আশঙ্কা হচ্ছিল যে যেহেতু শাকুলকরা কোনো সুবিধা পায়নি, আমি দেখিয়েছি যে সংবিধান সভাতেও রমরমা ছিল আমাদের বুর্জোয়াদের, তাই শাকুলকদের সন্তুষ্ট করতে তাদেরকে বিশেষ কিছু সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের সন্ত্রাসের অবতারণা করা হচ্ছিল। আমরা এই ব্যাখ্যা পরে দেব। সবুল তিনিও কিন্তু প্রায় একই ব্যাখ্যা দিচ্ছে, সেখানেও কিন্তু শাকুলকদের কথাই উঠে আসছে বারবার। ডেভিড টমসন তিনি একটা পরিষ্কার বক্তব্য রাখছেন, সেটা হচ্ছে যে যুদ্ধকালীন পরিস্থিতি এবং আভ্যন্তরীণ পরিস্থিতির মিলিত ফলাফল হলো সন্ত্রাসের শাসন। অর্থাৎ ডেভিড টমসনের ব্যাখ্যা অনুযায়ী যুদ্ধকালীন পরিস্থিতিতে আভ্যন্তরীণ ক্ষেত্রে শাকুলকদের বিশেষ কিছু অধিকার এবং একটা স্থিতাবস্থা বজায় রাখা, মিলিটারিলি নিজেদেরকে স্ট্রং রাখা, মিলিটারি যে সমস্ত নিডস গুলো রয়েছে, প্রয়োজনীয়তাগুলো রয়েছে, সেগুলো বজায় রাখা, এই সমস্ত কারণ মিলিয়ে সন্ত্রাসের শাসনের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অর্থাৎ এই আলোচনাটা থেকে এটা মনে হতে পারে যে টু আ সার্টেন এক্সটেন্ট সন্ত্রাসের শাসন ছিল জাস্টিফাইড, সেটা দরকার ছিল।
তাহলে সন্ত্রাসের শাসনের আহ, সমালোচনার কোনো কারণ কি খুঁজে পাওয়া যায়? ঐতিহাসিকরা বোঝবার চেষ্টা করেছে। আমরা দেখি সেদিকে অগ্রসর হই। 1792 খ্রিস্টাব্দে কিন্তু রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেওয়া হচ্ছে। ইটস আ মেজর চেঞ্জ, রেভলিউশনারি চেঞ্জ। কেন না, 1791 খ্রিস্টাব্দের সংবিধানেও আমরা কিন্তু রাজতন্ত্রের অবসানের কথা দেখছি না, সেখানে রাজতন্ত্রের ক্ষমতাকে সংকুচিত করা হয়েছে। কিন্তু 1792 খ্রিস্টাব্দে রাজতন্ত্রের অবসান ঘটানোর কথা ঘোষণা করা হচ্ছে, যেটাকে ইতিহাসে বলা হয় দ্বিতীয় ফরাসি বিপ্লব। অর্থাৎ যে ফরাসি বিপ্লব 1789 শুরু হয়েছিল, সেই পর্যায়ের পরে এই যে রাজতন্ত্রের অবসান, এটাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হচ্ছে। এবং এর পর রাজতন্ত্রের অবসান ঘোষণা করার পর কিন্তু নির্বাচন ঘোষণা করা হচ্ছে, এবং সেই নির্বাচনে জ্যাকোবিনদের প্রধানত সাফল্য আমরা দেখতে পাই শহরের বিভিন্ন এলাকায়, শহরাঞ্চলে। আর গ্রামীণ এলাকাগুলোতে, রুরাল এলাকাতে জিরোন্দিনদের সাফল্য আমরা দেখতে পাচ্ছি। মোট নির্বাচিত সদস্য ছিল 750, তার মধ্যে থেকে প্যারিস থেকে নির্বাচিত সদস্যের সংখ্যা 24। এটা একটা খুব ইন্টারেস্টিং পরিসংখ্যান এই কারণে যে প্যারিসে আমরা কিন্তু জ্যাকোবিনদের প্রাধান্য দেখতে পাচ্ছি, এবং সেখানের একজন সদস্য বাদে নির্বাচিত 24 জনের মধ্যে 23 জন সদস্যই ছিলেন জ্যাকোবিন সদস্য। প্রাথমিক পর্বে কিন্তু টোটাল নাম্বার অফ মেম্বার্স, সেটাকে যদি আমরা দেখি 750, সেখানে কিন্তু শহরাঞ্চল, গ্রামাঞ্চল এগুলোকে যদি মিলিয়ে নেওয়া যায়, তাহলে সেখানে কিন্তু জিরোন্দিনদের সাফল্য চোখে পড়ার মতো। কিন্তু নগরাঞ্চলে, শহরাঞ্চলে জ্যাকোবিনদের সাফল্য ছিল অসাধারণ। এবং তারই ফলশ্রুতি হিসেবে এই জায়গাটায় জ্যাকোবিনরা কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, কারণ তারা প্রধানত রাজধানীতে তো বটেই, তাছাড়াও বিভিন্ন শহর অঞ্চলে যথেষ্ট শক্তিশালী। তার ফলশ্রুতি হিসেবে এই যে খুব কাছাকাছি শক্তিধর দুটো দল, তাদের কিন্তু একটা সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়ে গেল, যে সংঘর্ষটা একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এবং এই সময়ে ন্যাশনাল কনভেনশনে রাজার বিচার প্রক্রিয়া শুরু হলো। প্রথম যেটা কাজ ন্যাশনাল কনভেনশনের নির্বাচনের পরে পরেই রাজার বিচার, এবং সেখানে রাজাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হবে কি হবে না, এই দুটো বিষয় নিয়ে নানা ধরনের টানাপোড়েন শুরু হয়ে গিয়েছিল। এবং সেখানে আমরা দেখতে পাই যে প্রধানত জ্যাকোবিন সদস্যরা রাজার প্রাণদণ্ডের পক্ষে ছিলেন, এবং প্রধানত জিরোন্দিনদের মধ্যে রাজার প্রাণদণ্ডের বিরুদ্ধে একটা মতবাদ দেখতে পাওয়া যাচ্ছে। এমন নয় যে জ্যাকোবিন মাত্রই রাজার প্রাণদণ্ডের পক্ষে ছিল বা জিরোন্দিন মাত্রই রাজার প্রাণদণ্ডের বিপক্ষে ছিল, তা কিন্তু নয়। কিন্তু মেজরিটি অফ দ্য জ্যাকোবিনস তারা রাজার প্রাণদণ্ডের পক্ষে ছিল, এবং মেজরিটি অফ জিরোন্দিনস তারা রাজার প্রাণদণ্ডের বিপক্ষে ছিল। শেষ পর্যন্ত এটা ভোটাভুটির দিকে গড়ায়, একটা ভোট হয় এই নিয়ে যে কারা রাজার প্রাণদণ্ডের পক্ষে এবং কারা রাজার প্রাণদণ্ডের বিরুদ্ধে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প সংখ্যক ভোটের ব্যবধানে রাজার প্রাণদণ্ডের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। অর্থাৎ সেখানে কিন্তু জ্যাকোবিন সমর্থক ছাড়াও জিরোন্দিনদের মধ্যেও সম্ভবত কেউ কেউ রাজার প্রাণদণ্ডের সিদ্ধান্ত চাইছিলেন। সুতরাং সেক্ষেত্রে রাজার বিচারের পর তার প্রাণদণ্ডের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এর ফলশ্রুতি হিসেবে ইংল্যান্ড প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়, এবং তাদের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কারণ ইংল্যান্ড কখনোই চায়নি যে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটুক। আমরা জানি যে ইংল্যান্ডেও কিন্তু একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ছিল, যেটা কিন্তু শাসন করত। কিন্তু ফ্রান্স যেহেতু সরাসরি সিদ্ধান্ত নিল রাজাকে প্রাণদণ্ড দেওয়া হবে, দিস প্র্যাকটিস, এটা কিন্তু ইংল্যান্ডের কাছে খুব সাপোর্টের একটা বিষয় নয়। ইংল্যান্ড প্রমাণ করেছিল যে
এই ধরনের পরিস্থিতি একটা অরাজকতার জন্ম দেবে। ইউরোপের অনেক দেশের মধ্যেই এরকম একটা প্রবণতা আসতে পারে, এবং যার ফলশ্রুতি হিসেবে ইউরোপের যে পলিটিক্যাল ব্যালেন্স এবং পুরাতন যে ব্যবস্থা, ওল্ড রেজিম, সেটা একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। সেই কারণে ইংল্যান্ড সম্পূর্ণভাবে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং যুদ্ধ শুরু হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ পরিস্থিতিও এত জটিল হতে শুরু করেছিল, সেই পরিস্থিতিতেও কিন্তু কোথাও কোথাও কৃষক এবং নিম্ন বর্গীয় মানুষের যে অবস্থা, সেটা এত খারাপ হয়ে গিয়েছিল, যুদ্ধকালীন পরিস্থিতি সেটাকে আরো খারাপ করে দিয়েছিল। তার ফলে অনেকেই কিন্তু, অনেক স্থানেই কিন্তু ছোট বড় নানা ধরনের বিদ্রোহ আমরা ন্যাশনাল কনভেনশনের বিরুদ্ধে দেখতে পাচ্ছি। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৃষক বিদ্রোহ আমরা দেখতে পাই, লা ভদে। এখানে এখানেও আমি আবার একবার ছাত্রছাত্রীদের একটু সতর্ক করব যে এই ভদে শব্দটার ইংরেজি বানান যেহেতু VANDEE, তাই কোনো কোনো বইতে এটাকে ভেন্ডির কৃষক বিদ্রোহ বলে উল্লেখ করা থাকে, কিন্তু এটার ফরাসি উচ্চারণ ভেন্ডি নয়, ভদে। এই যে কৃষক বিদ্রোহ, বাইরে কূটনৈতিক সম্পর্কের অবসান, যুদ্ধ, রাজার বিচার নিয়ে নানা ধরনের জটিলতা, এগুলোর দিকে কিন্তু আমি একটু আগে যেটা বললাম যে ডেভিড টমসন হাইলাইট করার চেষ্টা করছেন, এবং ধীরে ধীরে পরিস্থিতি জটিল হচ্ছে, নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। এবং এই জটিলতার সূত্র ধরেই জ্যাকোবিনরা ক্রমাগত চেষ্টা চালাচ্ছে যাতে তারা ক্ষমতায় আসতে পারে। এইবারে আমরা দেখব যে জ্যাকোবিনদের যে ক্রম ক্ষমতায়ন, সেটা কিভাবে ঘটছে এবং কিভাবে তারা আস্তে আস্তে ক্ষমতার দিকে এগোচ্ছে। বিশেষ করে 1793 এর মার্চ মাস থেকে জ্যাকোবিনদের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তারা আস্তে আস্তে ক্ষমতা দখলের চেষ্টা করছে। এবং এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কমিটি অফ পাবলিক সেফটি এইটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এই কমিটি অফ পাবলিক সেফটি কি? না, এটা এমন একটা যুদ্ধকালীন কমিটি যা কিনা নাগরিক সুরক্ষার দিকটা দেখবে। গণনিরাপত্তা সমিতি, পাবলিক সেফটি, জনসাধারণের নিরাপত্তা তারা যেন সুনিশ্চিত করবে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি এই ধরনের একটা কমিটি অফ পাবলিক সেফটি কাজ করে, এটা অত্যন্ত ভালো একটা দিক। তার কারণ হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। কিন্তু খেয়াল রাখতে হবে যে কমিটি অফ পাবলিক সেফটি তৈরি করা হলেও কিভাবে সেটা কাজ করবে, বা কারা জনগণের নিরাপত্তার পক্ষে কাজ করছে, কারা বিপক্ষে কাজ করছে, সেটাকে নির্ধারণ করার মতো কিন্তু কোনো সুনির্দিষ্ট নিয়ম কানুন তৈরি করা যায়নি। যার ফলে র্যান্ডম বেসিসে কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে, কাউকে কাউকে শাস্তি দেওয়া হয়েছে এবং অরাজকতা তৈরি হয়েছে। সো ইট ওয়াজ নট ওয়ার্কিং প্রপারলি। এটা একটা খুব বড় সমস্যার জায়গা। এবং বারবার প্রচার শুরু হয়, প্রচার চালানো হচ্ছে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে চিরঞ্জিনরা যেভাবে ন্যাশনাল কনভেনশনকে পরিচালনা করছিলেন, তখনো পর্যন্ত চিরঞ্জিনরাই ন্যাশনাল কনভেনশন পরিচালনা করছে এবং যুদ্ধ পরিচালনার মূল দায়িত্বটা তারা পালন করছে। এটা প্রচার করা হচ্ছে যে যুদ্ধে ফ্রান্সের যে ব্যর্থতা, সেটা আসলে চিরঞ্জিনদের ব্যর্থতা। এইভাবে একটা প্রচারকে হাতিয়ার করা হয়েছিল, চিরঞ্জিনদের ব্যর্থতাকে প্রচন্ড ভাবে হাইলাইট করা হয়েছিল। তার সঙ্গে সঙ্গে একটা বিপন্ন পরিস্থিতি, যে অর্থনৈতিক সংকট দীর্ঘদিন আগে শুরু হয়েছিল, আমরা আমাদের আলোচনার শুরু থেকে যে অর্থনৈতিক সংকটের কথা বারবার বলছি, সেই অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হয়েছিল। কি সরকারে, কি বেসরকারি ক্ষেত্রে নানা ধরনের সমস্যা পরিস্থিতিকে আরো জটিল করে দেয়। 31শে মে থেকে 2রা জুনের মধ্যে 20,000 শাকুলতের সহায়তায় ন্যাশনাল কনভেনশন আক্রমণ করা হয়। এখানে শাকুলতদেরকে সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়েছিল, এই প্রথম। এর আগে আগেও শাকুলতরা আন্দোলন করেছে, আন্দোলনে অংশ নিয়েছে, সবই ঠিক, বাট
This was the first time when it was very, very organized. ফিগারটা খেয়াল করার মতো, একসঙ্গে 20,000 সাকুলো। তাদেরকে আশা দেখানো হয়েছে জ্যাকোবিনদের পক্ষ থেকে যে তারা যদি ন্যাশনাল কনভেনশন আক্রমণ করে এবং ন্যাশনাল কনভেনশনে যদি জ্যাকোবিনদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়, তাহলে সাকুলোদের নানাভাবে সহায়তা করা হবে, নানাভাবে তাদের উন্নয়নের চেষ্টা করা হবে। এবং শুধু তাই নয়, বিনা রক্তপাতে জ্যাকোবিনরা ক্ষমতা দখল করছে। এখানে একটুখানি ছোট্ট স্লাইডে বানান ভুল আছে। যাই হোক, জ্যাকোবিনরা ক্ষমতা দখল করার পর প্রধান লক্ষ্যের দুটি দিক রয়েছে জ্যাকোবিনদের। তারা দুভাবে তাদের ঘুঁটিটা সাজাতে চাইছে বা মূল জায়গাটাকে দেখতে চাইছে। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে? জ্যাকোবিনরা ন্যাশনাল কনভেনশন দখল করে ফেলেছে, 20,000 সাকুলো তাদেরকে সহায়তা করেছে। সেই বিপুল সংখ্যক বিপ্লবী জনতা ন্যাশনাল কনভেনশন প্রাসাদকে ঘিরে ফেলেছে। সেখানে যে সমস্ত মিনিস্টাররা ছিল তাদেরকে নজরবন্দি করে ফেলেছে। 29 জন মন্ত্রী ছিলেন, আরো বেশ কিছু জিরোন্দিন সদস্য ছিলেন, তাদেরকে বন্দি করে ফেলা হয়েছে, কাউকে হত্যা করা হয়নি। এই সম্পূর্ণ বিপ্লবটি বিনা রক্তপাতে হচ্ছে। অর্থাৎ এট প্রেজেন্ট কি দেখতে পাচ্ছি আমরা? ন্যাশনাল কনভেনশন সম্পূর্ণভাবে জ্যাকোবিনদের দখলে এবং তাদেরকে সাপোর্ট করছে বিপুল সাকুলো জনতা। এই পরিস্থিতিতে জ্যাকোবিনদের দুটো লক্ষ্য। এক হচ্ছে জিরোন্দিনদের অনুকূলে কোনো আন্দোলনের মূল উৎপাদন করা, অর্থাৎ ভবিষ্যতে যেন জিরোন্দিনরা আর ক্ষমতায় আসতে না পারে। তাদের সপক্ষে, তাদের অনুকূলে কোনো ধরনের যদি অর্গানাইজেশন হয় বা কোনো ধরনের প্রচেষ্টা হয়, সেটাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হচ্ছে তাদের লক্ষ্য। এবং দ্বিতীয় লক্ষ্য হচ্ছে সাকুলোদেরকে না চটিয়ে উগ্রপন্থী বিপ্লবী কমিটিগুলির ক্ষমতা খর্ব করা। অর্থাৎ কোনো না কোনো ভাবে এই যদি বৈপ্লবিক কমিটিগুলি বিভিন্ন স্থানে থেকে যায়, তাহলে তাদের হাত ধরে কোনো না কোনো ভাবে জিরোন্দিনরা উঠে আসতে পারে। কিন্তু এগুলোকে সরাতে গেলে সাকুলুদরাও আবার অসন্তুষ্ট হতে পারে। তাই এমন ভাবে বিপ্লবী কমিটিগুলিকে সরাতে হবে বা তাদের ক্ষমতা কমাতে হবে, কমিয়ে নিজেদের অনুকূলে আনতে হবে, যাতে সাকুলুদরা না ক্ষুব্ধ হয়। এখানে একটা জিনিস তার মানে খুব পরিষ্কার যে জ্যাকোবিনদের ক্ষমতায়ন এবং তাদের ক্ষমতা লাভের প্রধান একটা ভিত্তি হচ্ছে সাকুলতা। তার মানে এই প্রথম আমরা যদি ফরাসি বিপ্লবে নিম্নবর্গীয় মানুষের ভূমিকা বা ইতিহাস দেখবার চেষ্টা করি, এরকম কখনো কখনো দেখবার চেষ্টা হয়েছে, সেখানে এই প্রথম সাকুলদের ক্ষমতায়ন, ক্ষমতায়ন ঠিক সেই অর্থে নয়, অন্তত তাদের কথা ভাবা হচ্ছে বা তাদেরকে যাতে সন্তুষ্ট রাখা যায়, তাদের উন্নয়ন যাতে ঘটানো যায়, সে কথা এই প্রথম জ্যাকোবিনরা ভাববার চেষ্টা করছে, যদিও সম্পূর্ণভাবে এটা তাদের নিজেদের স্বার্থের কথা মাথায় রেখে। এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথম পদক্ষেপটা খুব ইন্টারেস্টিং। যে সময়ে প্রথম পর্যায়ে ফরাসি বিপ্লব শুরু হয়, সেই সময়ে বেশ কিছু মানুষ তাদের ভিটেমাটি ছেড়ে ইংল্যান্ডে পালিয়েছিল বা ইউরোপের অন্যান্য দেশে পালিয়েছিল। এদেরকে বলা হয় দেশত্যাগী বা এমিগ্রি। জ্যাকোবিনরা বলতে শুরু করলেন যে এই এমিগ্রি যারা ছিল, তারা যারা বাইরে চলে গিয়েছিল, বিশেষ করে ইংল্যান্ডে চলে গিয়েছিল, তারা যদি ফিরে আসে, তাদেরকে ছোট ছোট প্লটে নানা ভাবে জমি বিতরণ করা হবে এবং সহায়তা করা হবে। অর্থাৎ একেবারে লোয়ার লেভেলে জমি বিতরণের মধ্যে দিয়ে জ্যাকোবিনরা একটা গণ সমর্থনের ভিত্তি তৈরি করার চেষ্টা করছে। এটা একটা দিক। দ্বিতীয়ত, গ্রামের সাধারণ জমি, which is common land, যেটা ইউজ করা হচ্ছে, সকলের অধিকার রয়েছে সেখানে, সেটাকে সাধারণের বিতরণের জন্য গ্রাম সভাকে বলা হলো যে সাধারণ মানুষের
যাদের জমি নেই তাদের মধ্যে এটাকে বিতরণ করে দেওয়া হোক। অর্থাৎ এভাবেও কিন্তু এই সাধারণ জমি কমন ল্যান্ড ডিস্ট্রিবিউটেড হচ্ছে কিছু মানুষের মধ্যে। কারা করছে? গ্রাম সভা করছে, তাকে অনুমতি দেওয়া হচ্ছে। কেন করা হচ্ছে? সাধারণ জমিহীন বা ভূমিহীন মানুষকে জমি দেওয়ার জন্য। অর্থাৎ এটার মধ্যে দিয়ে তাদের কাছ থেকে সমর্থনের একটা সম্ভাবনা থাকছে। উল্টো দিকে একটা ভয়ঙ্কর কাজ করা হচ্ছে, বিনা ক্ষতিপূরণে সামন্ত প্রভুদের জমি ও অধিকার বিলুপ্ত করা হচ্ছে। এইখানে কিন্তু সামন্ততন্ত্র একটা খুব বড় আঘাত পাচ্ছে এই সন্ত্রাসের শাসনের সময়। খেয়াল রাখতে হবে, একদিকে সামন্ত প্রভুদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, আরেকদিকে তাদের বিশেষ অধিকারের বিলুপ্তি ঘোষণা করা হচ্ছে, অন্যদিকে এটার দরুন তাদেরকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। খেয়াল রাখতে হবে একটা খুব ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। আমরা রাশিয়াতে যখন ভূমিদাস মুক্তি দেখবো 1861 খ্রিস্টাব্দে, ইউরোপের ইতিহাস পড়তে গিয়ে আমাদের অনেককেই এটা পড়তে হয়। সেখানে এই যে যখন ভূমিদাস মুক্তির ঘোষণা করা হচ্ছে এবং তাদেরকে জমি বন্টন করার জন্য সামন্ত প্রভুদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হচ্ছে, তখন কিন্তু রাশিয়াতে সামন্ত প্রভুদের প্রভূত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, যে কারণে সামন্ততন্ত্র টিকে গিয়েছিল। এখানেও হয়তো বিলুপ্ত হয়নি, কিন্তু একটা খুব বড় ধাক্কা, যেখানে বিনা ক্ষতিপূরণে সামন্ত প্রভুদের জমি এবং অধিকার বিলুপ্ত করা হচ্ছে। এবং 1793 খ্রিস্টাব্দে পরিষ্কার করে ঘোষণা করা হচ্ছে যে একটা জ্যাকোবিন সংবিধান রচনা করা হয়েছে, যেটা প্রচলন করা হবে। যদিও এই যে জ্যাকোবিন সংবিধান, তার কোনো প্রয়োগ আমরা দেখতে পাই না, তবুও এটা বোঝাতে চাওয়া হয়েছিল যে এই শাসন আসলে একটা সাংবিধানিক শাসন। কেন এটা করা হয়েছিল? না, মানুষকে যাতে তাদের আস্থা থাকে, তাই এটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে জ্যাকোবিন শাসন কোনো একনায়কতন্ত্রের শাসন নয়। তাহলে 1793 খ্রিস্টাব্দে প্রথম ভাগে আমরা যে জ্যাকোবিন শাসন দেখতে পাচ্ছি, সেটা অনেক বেশি সাবধানী, অনেক বেশি সাধারণ মানুষের কথা ভাবছে, প্রোটেক্টিভ, এবং অনেক বেশি অন্তত একটা মানে একনায়কতন্ত্র থেকে দূরে সরে থাকার প্রচেষ্টা, একটা মুখোশ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরপর থেকে প্রধানত 1793 খ্রিস্টাব্দের জুলাই থেকে 1794 জুলাই পর্যন্ত একটা চূড়ান্ত পর্ব আমরা দেখতে পাচ্ছি। যদিও রোবস্পিয়ারের উত্থান তার আগে থেকেই শুরু হচ্ছে ধীরে ধীরে, কিন্তু মোটামুটি জুলাই থেকে একটা ক্ষমতায়ন আমরা দেখতে পাচ্ছি। যে এক বছরের ইতিহাস, এটাই ছিল সন্ত্রাসের শাসনের একটা চূড়ান্ত পর্যায়। কিভাবে ঘটছে? সন্ত্রাসের শাসনের ভিত্তি ছিল প্রধানত তিনটি। একটা হচ্ছে জ্যাকোবিন ক্লাব, যে ক্লাবগুলোর মধ্যে দিয়ে বা সংগঠনগুলোর মধ্যে দিয়ে স্থানীয় স্তরে জ্যাকোবিনরা নানাভাবে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করত। দুই হচ্ছে বিভিন্ন কমিউনগুলো, এগুলো অনেকটা এই ধরনের কাজ করত, লোকাল অর্গানাইজেশনস টু কন্ট্রোল দ্য লোকাল পিপল, টু প্রিচ দ্য মেসেজ অফ দ্য জ্যাকোবিনস, দ্য আইডিয়াস অফ দ্য জ্যাকোবিনস। এবং তার সঙ্গে সঙ্গে কনভেনশনের, ন্যাশনাল কনভেনশনের বিভিন্ন কমিটি, তার মধ্যে একটা কমিটির কথা আমি আগে উল্লেখ করেছি, নিশ্চয়ই মনে থাকতে পারে, কমিটি অফ পাবলিক সেফটি। এবং যুদ্ধ তখনও কিন্তু চলছে, সুতরাং এই কমিটিগুলো রয়ে গেছে, যে কমিটিগুলোর মধ্যে দিয়ে বিপক্ষকে বা যারা বিরোধী তাদেরকে নানাভাবে দমন করার একটা চেষ্টা চলতে পারে। তাহলে কি কি হচ্ছে? জ্যাকোবিন ক্লাব এবং কমিউনের মধ্যে দিয়ে লোকাল লেভেলে, লোকাল যে অর্গানাইজেশন, সেটার মধ্যে দিয়ে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা, আর ন্যাশনাল কনভেনশনের যে বিভিন্ন কমিটিগুলো রয়েছে, সেই কমিটিগুলোর মাধ্যমে বিপক্ষকে বা বিরোধীদের সম্পূর্ণভাবে নির্মূল করার একটা প্রচেষ্টা। এই তিনটে পিলারের ওপরে সম্পূর্ণভাবে সন্ত্রাসের শাসন দাঁড়িয়ে রয়েছে। কনভেনশনের কি কি কমিটি? অলরেডি আমি বলেছি, কমিটি অফ পাবলিক সেফটি, যেটার যে ক্ষমতায়ন সেটা ঘটানো হচ্ছে, পরিষ্কার বলা হচ্ছে যে যে সমস্ত কার্যকলাপ বা যে সমস্ত ব্যক্তি
ব্যক্তির কার্যকলাপ পাবলিক সেফটির বিরুদ্ধে যাবে, গণনিরাপত্তার বিরুদ্ধে, তাদেরকে গ্রেফতার করা হবে। এখন হু উইল ডিসাইড, কে নির্ধারণ করবে যে একজন মানুষ পাবলিক সেফটির এগেনস্টে কাজ করছে? সম্পূর্ণভাবে এটা একেবারে অরাজকতা, কারণ এখানে কিন্তু জ্যাকোবিনরা যাকে মনে করবে তাকেই এই ধরনের একটা ক্লজে গ্রেফতার করবে। এবং ঠিক কাছাকাছি আরেকটা বক্তব্য বা আরেকটা কমিটি, যেখানেও কিন্তু প্রায় একই কথা খাটে, একই বক্তব্য খাটে, সেটা হচ্ছে কমিটি অফ জেনারেল সিকিউরিটি। এই জেনারেল সিকিউরিটি কমিটিটাকে পরবর্তীকালে আরো শক্তিশালী করে পাবলিক সেফটির সঙ্গে প্রায় মার্জ করে দেওয়া হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে আরো ভয়ঙ্কর যে বিষয়টা, সেটা হচ্ছে রেভলিউশনারি ট্রাইব্যুনাল, যেটার প্রতিষ্ঠা হয়েছিল 1792 এর আগস্ট মাসে। হোয়াট ইজ দিস রেভলিউশনারি ট্রাইব্যুনাল? সে জিনিসটা কি না, এটা একটা বিশেষ বিচারালয় যেখানে বৈপ্লবিক সময়কাল থেকে বিভিন্ন বিরোধী বা রাজনৈতিক বন্দীদের বিচার হয়েছে। অবশ্যই এটা বিচারের নামে প্রহসন, এবং পরবর্তীকালে আমরা দেখব যে রেভলিউশনারি ট্রাইব্যুনালের বিচার মানেই কিন্তু মৃত্যুদণ্ড। এটা কিন্তু সেখানে কোনো ধরনের ডিফেন্ড করার নিজেকে বা নিজের সপক্ষে বা কিছু বলবার অধিকার সেখানে স্বীকৃত নয়। অর্থাৎ এই যে একটা একরোখা ব্যাপার, যে কোনো কাউকে দাগিয়ে দেওয়া যে সে মানুষের যে নিরাপত্তা তার বিরুদ্ধে কাজ করছে, সে ভয়ঙ্কর, সে বিপজ্জনক, এইভাবে কাউকে নির্দিষ্ট করে দেওয়া, তাকে আটক করা এবং নিয়ে গিয়ে রেভলিউশনারি ট্রাইব্যুনালে ফেলে দেওয়া, এবং তার বিচার করা বা বিচারের নামে আরো ভালো বলা যেতে পারে প্রহসন করা, এবং তারপর তাকে গিলোটিনে দিয়ে হত্যা করা। এইভাবে কিন্তু একটা পরিষ্কার ওয়েল প্ল্যান্ড ওয়েতে সাধারণ বিরোধীদের, রাজনৈতিক বিরোধীদের সম্পূর্ণভাবে নির্মূল করার চেষ্টা চলছে। এটা এক ধরনের রাজনৈতিক সন্ত্রাস, যেটা আমরা সেই সময় দেখতে পাচ্ছি। তাহলে সন্ত্রাসের আমরা কি কি দিক পাচ্ছি? অবশ্যই একটা রাজনৈতিক সন্ত্রাস পাচ্ছি। এক্ষুনি আমি যেটা ব্যাখ্যা করলাম, অবভিয়াসলি এটা একটা পলিটিক্যাল টেরার। তার সঙ্গে সঙ্গে আমরা অর্থনৈতিক সন্ত্রাসকে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ধর্মীয় সন্ত্রাসকে পাচ্ছি। তাহলে সন্ত্রাসের তিনটে দিকের মধ্যে রাজনৈতিক সন্ত্রাসের মূল ভিত্তি ছিল এই ধরনের কতগুলো কমিটি এবং আইন। কিভাবে হচ্ছে? সেপ্টেম্বর মাসের 6 থেকে 8 তারিখের মধ্যে বেশ কিছু মানুষকে এই অজুহাতে গ্রেফতার করা হচ্ছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। খুব পরিষ্কার, এরা বিরোধী, এরা দেশের শত্রু, সাধারণ মানুষের শত্রু, তাদেরকে গ্রেফতার করা হোক। আমার বিরোধী যারা, তারাই দেশের বিরোধী, তারাই দেশের শত্রু। সুতরাং আমি নির্দিষ্ট করছি একজনকে, সে দেশের শত্রু, তাকে গ্রেফতার করা হবে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, সম্পূর্ণভাবে তাকে নির্মূল করে দেওয়ার চেষ্টা করা হবে। বেশ কিছু কিছু ব্যাংকার এবং দালালদের বাড়ি সিল করা হলো। এটার প্রধান উদ্দেশ্য অবশ্যই অর্থনৈতিক, আমি রাজনৈতিক সন্ত্রাসের মধ্যে এটা রেখেছি। বিশেষ করে যে সমস্ত ব্যাংকাররা সন্দেহভাজন ভাবে বিরোধী রাজনৈতিক শিবিরের লোক হতে পারে, সেই অর্থে এটা রাজনৈতিক সন্ত্রাস। আবার অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে এটা অর্থনৈতিক সন্ত্রাস। ল অফ সাসপেক্টস, এটা which was introduced on 17 September, 17 সেপ্টেম্বর। ল অফ সাসপেক্টস, সন্দেহভাজন আইন। অর্থাৎ আমি কাকে কাকে সন্দেহ করব, আইন আনা হলো, কিন্তু আমি যাকে খুশি সন্দেহ করব। কতগুলো ক্লজ দিয়ে দেওয়া হলো, আমি বলে দিলাম একজনকে যে সে এই সন্দেহের তালিকায় পড়ছে, সুতরাং তাকে গ্রেফতার করা যেতে পারে। এবং শুধু তাই নয়, এইভাবেই অক্টোবর মাসের 16 তারিখে রানী মেরি আতোয়ানে, তাকে গিলোটিনে দেওয়া হচ্ছে, আর 31শে অক্টোবর বন্দি জিরোনদিনদের গিলোটিনে দেওয়া হচ্ছে। শুরু হলো রক্তপাত, বহু মানুষকে এরপর থেকে গিলোটিনে দেওয়া শুরু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে তারপর ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তার হচ্ছে প্রায় 395 জন, তার মধ্যে 177 জনকে গিলোটিনে দেওয়া হচ্ছে প্রায় বিনা বিচারে। এগুলো হচ্ছে সরকারি রেকর্ড। এছাড়া আরো কত মানুষকে যে
এই অজুহাতে হত্যা করা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এরপর আমরা অর্থনৈতিক সন্ত্রাস কি দেখছি? অর্থনৈতিক সন্ত্রাসের অজুহাত কি দেওয়া হলো? বলা হলো যে এটার উদ্দেশ্য হচ্ছে আমরা নানাভাবে বাজারকে নিয়ন্ত্রণ করব। কেন করব না? যুদ্ধ চলছে, যুদ্ধ একটা খুব বড় অজুহাত। সেনাবাহিনীর উদ্দেশ্যে ন্যায্য মূল্যে খাদ্য সরবরাহ আমাদেরকে করতে হবে, তাই বাজার থেকে আমাদেরকে খাদ্য সংগ্রহ করতে হবে। নানাভাবে বাজারে যারা মজুদদার বা কালোবাজারি করছে তাদেরকে আটকাতে হবে। খুব ভালো ভালো কথা এবং অত্যন্ত ভালো ভালো উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে যারা বিরোধী শিবিরের ব্যবসায়ী বা আরো যারা অন্যান্য ব্যবসায়ী তাদেরকে নানাভাবে টর্চার করা হচ্ছে, তাদের গুদাম সিল করা হচ্ছে, জিনিসপত্র নিয়ে নেওয়া হচ্ছে। 29শে সেপ্টেম্বর একটা আইন আনা হলো which is called law of minimum। এইটা জ্যাকোবিনদের একটা অসাধারণ অ্যাচিভমেন্ট বলা যেতে পারে, and that was the first time যেখানে আমরা দরিদ্র মানুষের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে তাদেরকে দেখতে পাচ্ছি। এই আইনটা কি? ল অফ মিনিমামে বলা হলো যে কোনো একটা কাজের জন্য একটা মানুষ ন্যূনতম একটা মজুরি পাবে। তার মানে একটা মানুষকে আমি চাইলেই এক্সপ্লয়েট করতে পারি না। এই তারিখগুলো যেগুলো আমি উল্লেখ করছি এগুলো সব কিন্তু এখনো আমরা 1793-তে আছি। 29শে সেপ্টেম্বরের এই আইন নিয়ে যখন ন্যূনতম মজুরিটাকে নির্দিষ্ট করে দেওয়া হলো, ইটস আ ভেরি পজিটিভ থিং। যেখানে কিন্তু যে কাজ করবে সে সেই ন্যূনতম মজুরিটা পাবেই। তার মানে মানুষের একটা ন্যূনতম আয়কে সুনিশ্চিত করে দেওয়া হচ্ছে। কিন্তু আয় হলে তো হবে না। ধরা যাক আমাকে বলে দেওয়া হলো যে তুমি কাজ করলেই প্রতিদিন তুমি 200 টাকা পাবেই। কিন্তু যদি দেখা যায় যে সেই 200 টাকা পেয়ে আমার জীবন ধারণ সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হবে না? না আমার পরিবারের বেঁচে থাকার জন্য যে রসদ সংগ্রহ করতে হয় সেটা 200 টাকায় সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? না বাজারে যে সমস্ত জিনিস আমাকে কিনতে হচ্ছে 200 টাকায় সেটা কুলোচ্ছে না। তাই এই আইনের পরিপূরক হিসেবে ওই একই সময়ে ল অফ ম্যাক্সিমাম নিয়ে আসা হলো। এখানে ল অফ ম্যাক্সিমামটা কি? না বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সর্বোচ্চ মূল্য, ম্যাক্সিমাম প্রাইস, সেটাকে বেঁধে দেওয়া হলো। অর্থাৎ এই দুটোকে যদি আমরা মেলাই তাহলে আমার আয়ের একটা ন্যূনতম হার নির্দিষ্ট করে দেওয়া হলো। আমি এই টাকাটা ইনকাম করতে পারবোই। আর খরচ করতে গেলে সরকার একটা পরিষ্কার ক্যাপ দিয়ে দিল যে এর ওপরে দাম নেওয়া যাবে না, যেটাও আমাকে আরেক দিক থেকে রিলিফ দিল। এই যে আইন দুটি 29শে সেপ্টেম্বর জ্যাকোবিনরা নিয়ে আসছে, এইটা কিন্তু ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করছে নিঃসন্দেহে, কিন্তু সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে, বিশেষ করে যারা দৈনন্দিন খেটে খাওয়া মানুষ। তার সঙ্গে সঙ্গে 22শে অক্টোবর পরিষ্কার বলে দেওয়া হলো একটি কেন্দ্রীয় খাদ্য কমিশন গঠন করা হবে। যে কেন্দ্রীয় খাদ্য কমিশন সমস্ত ধরনের বাজারজাত খাদ্যকে নিয়ন্ত্রণ করবে, সেনাবাহিনীর জন্য ন্যায্য মূল্যে খাদ্য সরবরাহ করবে এবং আরো অন্যান্য দায়িত্ব পালন করবে। সো দ্য টোটাল মার্কেট ওয়াজ কন্ট্রোলড বাই দ্য জ্যাকোবিনস। খেয়াল রাখতে হবে এখানে একটা জিনিস, ফরাসি বিপ্লবের সময়ে আমরা যে মুক্ত অর্থনীতি, মুক্ত বাজার, মুক্ত বাণিজ্যের আদর্শের কথা বলেছিলাম, মনে পড়ছে ফিজিওক্র্যাটসদের কথা, সেখান থেকে কিন্তু কিছুটা হলেও জ্যাকোবিনরা সরে আসছে। এটা কিন্তু একটা সরকার নিয়ন্ত্রিত অর্থনীতি, যেখানে কিন্তু আবার সেই মার্কেন্টাইল মতবাদের বা সরকার নিয়ন্ত্রিত অর্থনৈতিক মতবাদের একটা প্রচ্ছায়া আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে, অ্যানালিসিস করতে হবে। ধর্মীয় সন্ত্রাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বর ডিসেম্বর 1793 সেখানে নানাভাবে চার্চকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এটা প্রধান প্ল্যানিং হার্ভার্ড, শোমে এন্ড ক্রুসে, এই সমস্ত ব্যক্তিরা, বিশেষ করে শোমে, তিনি পরিষ্কারভাবে বলছেন যে চার্চের বাইরে কোনো ধরনের উৎসব অনুষ্ঠান করা যাবে না। সেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চেঞ্জ করে
রেভলিউশনারি ক্যালেন্ডার বা বৈপ্লবিক ক্যালেন্ডারের প্রবর্তন করা হচ্ছে, যেগুলো কিন্তু পুরাতন যে ক্যাথলিক বিশ্বাস, আমাদের খেয়াল রাখতে হবে ফ্রান্স কিন্তু ভীষণভাবে অর্থোডক্স ক্যাথলিক একটা রাষ্ট্র। সেখানে কিন্তু প্রোটেস্ট্যান্টিজমের খুব একটা প্রবর্তন আমরা দেখি না। একটা সময় এই নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল প্রাক আধুনিক যুগে, যখন ধর্ম সংস্কার চলছে বিশেষ করে জার্মানিতে, তখন আমরা ফ্রান্সে একদল মানুষকে পেয়েছিলাম যাদেরকে হিউগেনো বলা হয়। এখানেও আমি একটু ছাত্রদের সতর্ক করবো, ছাত্রছাত্রীদের, যে যেহেতু ইংরেজি বানানটার অনুপাতে অনেক সময় লাস্টে টি আছে, সেই জন্য হিউগেনট এইভাবে উচ্চারণ অনেকে করে থাকেন, যেটা সঠিক উচ্চারণ নয়। হিউগেনো, লাস্টের যে টিটা সেটা নিউট থাকবে। এই হিউগেনো বা প্রোটেস্ট্যান্ট, ফ্রেঞ্চ প্রোটেস্ট্যান্ট, এরা আন্দোলন করেছিল এককালে, কিন্তু বেসিক্যালি ফ্রান্স ছিল একটা ক্যাথলিক রাষ্ট্র। সেখানে এই ধরনের চার্চের উপর আক্রমণ বা নানাভাবে চার্চের সম্পত্তিগুলো অধিগ্রহণ, চার্চের বাইরে সমস্ত ধরনের ধর্মীয় অনুষ্ঠানকে নিষিদ্ধকরণ, গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা চার্চের নিজস্ব ক্যালেন্ডার, বহু পুরাতন একটা খ্রিস্টান ক্যালেন্ডার, সেটাকে চেঞ্জ করে রেভলিউশনারি ক্যালেন্ডার প্রবর্তন করা, গ্রেগরিয়ান ক্যালেন্ডার ওয়াজ রিপ্লেসড বাই রেভলিউশনারি ক্যালেন্ডার। এই সমস্তটাই কিন্তু সাধারণ মানুষ আর ভালো চোখে দেখছে না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি ক্যাথলিক ধর্মের উপরে হস্তক্ষেপের ফলে সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু ধীরে ধীরে ক্রমাগতভাবে বেড়ে চলেছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা সন্ত্রাসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছি। সেই চূড়ান্ত পর্যায়টাই হচ্ছে এপ্রিল থেকে জুলাই 1794 খ্রিস্টাব্দে। কি কি হচ্ছে তার আগে? 1794 এর 25শে মার্চ হাবার্ট এবং তার সমর্থকদেরও গিলোটিনে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে রোবসপিয়ারের মধ্যেও কিন্তু শত্রুদের নির্বাচন করতে করতে চারপাশে সবাইকেই শত্রু হিসেবে তিনি সন্দেহ করতে শুরু করছেন, এবং অনেকেই যারা তার পারিপার্শ্বিক মানুষজন ছিলেন তাদেরকে আস্তে আস্তে গিলোটিনে দেওয়া হচ্ছে, এবং 5ই এপ্রিল নাতো এবং তার সমর্থকদেরও গিলোটিন দেওয়া হচ্ছে। রোবসপিয়ারের প্রাণনাশের প্রচেষ্টা হচ্ছে এরকম তিনি নিজে আশঙ্কা করছেন, এবং এই প্রচেষ্টাকে যাতে আটকানো যায় তাই রেভলিউশনারি ট্রাইব্যুনাল বা বৈপ্লবিক বিচারালয়কে পুনর্বিন্যস্ত করা হচ্ছে 10ই জুন। অর্থাৎ সেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে যে কোনো সন্দেহভাজন ব্যক্তি যে কিনা পাবলিক সেফটির বিরুদ্ধে বা রোবসপিয়ারের প্রাণনাশের চেষ্টা করছে, এরকম ধরনের মানুষ যে সন্দেহভাজন, তাকে যদি নিয়ে আসা হয় তাকে সরাসরি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। মানে বিচার নামক যে সামান্যতম প্রক্রিয়াটা ছিল, প্রায় ছিলই না, সেটাকেও অফিসিয়ালি তুলে দেওয়া হলো, এবং পরিষ্কার ভাবে বলে দেওয়া হলো যে অপরাধী হিসেবে যাদেরকে নিয়ে আসা হবে তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। এইরকম একটা পরিস্থিতিতে রোবসপিয়ারের যারা আশেপাশে ছিলেন তারা নিজেরাই প্রমাদ গুনলেন যে কোন দিন হঠাৎ করে রোবসপিয়ারের নিজেরই মনে হবে যে আমার পাশের এই মানুষটা আমার শত্রু, এর প্রাণনাশ ঘটানো দরকার। তারা ষড়যন্ত্র শুরু করলেন যে অনতিবিলম্বে নিজেদেরকে যদি বাঁচাতে হয় তাহলে রোবসপিয়ারের প্রাণনাশ করা অত্যন্ত জরুরি, এবং সেই কনস্পিরেসি থেকেই 1794 খ্রিস্টাব্দের 28শে জুলাই রোবসপিয়ারের প্রাণনাশ করা হলো। তাকেই, যে রোবসপিয়ার বহু মানুষকে গিলোটিনে যাওয়ার পথ দেখিয়েছেন, তিনি নায়ক, সেই রোবসপিয়ার 28শে জুলাই 1794 তারিখে গিলোটিনে দেওয়া হলো, এবং এইভাবেই একটা অধ্যায়ের সূত্রপাত যেমন হয়েছিল সেটা এক বছরের মাথায়, অর্থাৎ 1793 এর জুলাইয়ে শুরু হয়েছিল, 1794 এর জুলাই মাসে তার অবসান করলাম। এরপরে আমরা কতগুলো বিশেষ বিষয় সেগুলোকে বিশ্লেষণ করব আমাদের পরবর্তী আলোচনার স্তরে। এখন এই যে জায়গাটা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বিশ্লেষণের জায়গায় এসে, যে এই যে এক বছরের যে একটা অধ্যায়, যে অধ্যায়টা ছিল
ফরাসি বিপ্লবের একটা চূড়ান্ত অরাজকতার অধ্যায়, সব থেকে বেশি বিতর্কিত একটা অধ্যায়, আবার কেউ কেউ বলেন সব থেকে বেশি রোম্যান্টিক একটা অধ্যায়। এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দার্শনিক রুশো যে জনগণের সার্বভৌম ক্ষমতার কথা বলেছিলেন, তার যেন একটা প্রতিফলন এই সময় আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি না, এই দার্শনিক রুশোর ক্ষমতার বা তার যে ব্যক্তিত্ব, তার যে বিশ্লেষণ, তার একজন একান্ত অনুগামী ছিলেন রোবসপিয়ার। এবং তাই যদি হয় তাহলে কি রোবসপিয়ার ফরাসি বিপ্লবের যে আদর্শ সেটাকে রক্ষা করতে পেরেছিলেন বা রক্ষা করতে চেয়েছিলেন, নাকি তিনি বিপ্লবের বিরুদ্ধে ছিলেন? সেটা নিয়ে বিতর্কের অন্ত নেই। অনেকে তাকে সমালোচনা করেছে। যেমন কেমব্রিজ হিস্ট্রি যখন রচনার কাজ শুরু হয়েছিল, মোটামুটি ভাবে 1890-এর দশকে এই কাজ শুরু হয়। সেই সময় তার যিনি জেনারেল এডিটর ছিলেন লর্ড অ্যাক্টন, সেই লর্ড অ্যাক্টন মনে করেন যে রোবসপিয়ার হলেন ইতিহাসের সর্বাধিক সবচেয়ে ঘৃণ্যতম একজন জঘন্য চরিত্র। কিন্তু মতিয়ে বলছেন যে বিপ্লবের উত্তরাধিকারকে তিনি বহন করতে সচেষ্ট হয়েছিলেন। এবং মতিয়ে বলছেন যে রোবসপিয়ার নাকি গণতন্ত্রের সর্বোচ্চ পূজারী এবং তিনিই নাকি গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিমূর্তি এবং তিনিই নাকি এই গণতান্ত্রিক আদর্শকে বাঁচিয়ে রেখেছিলেন, কেননা তিনি ব্যক্তি জীবনে ছিলেন রুশোর অনুগামী। বাস্তবে কি তাই? আমরা দেখতে পাই যে অলার্ডের মতো ঐতিহাসিকরা বলছেন যে একজন অহংকারী, ফাঁকা আদর্শবাদী, যার আদর্শ বলে কিছু ছিল না, একজন দাম্ভিক, সন্দেহ বাতিগ্রস্ত মানুষ, তিনি রাজনীতির ক্ষেত্রে উঠে এসেছিলেন, যিনি যে কোনো সময় তার সহযোদ্ধাদের পরিত্যাগ করেছেন, তিনি যে কোনো সময়ে তার সহযোদ্ধাদের হত্যা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, এইভাবেও তাকে দেখা হয়েছে। এবং যে কোনো সময় তিনি মানুষকে ত্যাগ করতে দ্বিধা করেন। ডেভিড টমসন বলছেন যে তিনি ছিলেন সর্বাধিক উল্লেখযোগ্য স্মরণীয়, কারণ মানুষের অধিকারের কথা তিনি স্বীকার করেছিলেন। এখানে মানুষের অধিকার বলতে কেন তিনি স্বীকার করছেন মানুষের অধিকারের কথা? না, এই যে সাধারণ মানুষের কথা তিনি প্রথম ভাবছেন, তাদেরকে নিয়ে আসছেন। এবং শুধু অধিকার নয়, রোবসপিয়ার নাকি মানুষের কর্তব্যের কথা বলেছিলেন। যে কোনো অধিকার যদি লাভ করতে হয় তাহলে কর্তব্য করা অবশ্যম্ভাবী। কর্তব্য ছাড়া কোনো অধিকার স্বয়ংসম্পূর্ণ নয়, কর্তব্যহীন অধিকার কখনোই স্বয়ংসম্পূর্ণ নয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে 1793 খ্রিস্টাব্দের জুলাই মাসে যখন কমিটি অফ পাবলিক সেফটি আবার নতুন করে ঢেলে সাজানো হচ্ছে, সেইখানে কিন্তু একটা আন্তর্জাতিক স্তরের নিরাপত্তার চেয়ে আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব, সেটাকে আটকাবার জন্য কমিটি অফ পাবলিক সেফটিকে একটি অন্তর্বর্তীকালীন ক্ষমতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। and it was justified। অনেকেই মনে করছে যে এটা ছাড়া কিন্তু কোনো রাস্তা ছিল না ফ্রান্সে একটা স্থিতিশীলতা আনা। যুদ্ধকালীন পরিস্থিতিতে যে ধরনের অরাজকতা হয়, সেখানে বহু মানুষকে আটকাবার জন্য এই ধরনের একটা সংগঠন বা একটা সমিতির প্রয়োজনীয়তা অসীম। So it was justified. So to a certain extent, the terror was justified by some scholars. The idea of terror, এটাকে জাস্টিফাই করা হয়েছে। কিন্তু তার পাশাপাশিও আমরা এটাও দেখতে পাচ্ছি যে পরে পরে আমরা দেখতে পাই যে জ্যাকোবিন ছাড়াও আরো কতগুলো ছোট ছোট স্থানীয় গোষ্ঠী যারা তৈরি হচ্ছে, যারা অরাজকতা তৈরি করছে, যারা ধর্মীয় সন্ত্রাসের জন্ম দিচ্ছে, তাদেরকে আটকাবার জন্যও কিন্তু
ন্যাশনাল কনভেনশনের সমস্ত মানুষকে সঙ্গে রেখে, পাশে রেখে এই কমিটি অফ পাবলিক সেফটিকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। এবং ন্যাশনাল কনভেনশনের প্রাসাদ যখন আক্রমণ করা হয়, জনতাকে সঙ্গে নিয়ে এত বড় একটা মিছিল, এত বড় একটা বিক্ষোভ আমরা আর কখনো দেখিনি। আমি উল্লেখ করেছি 20,000 সাঁকুলো সেখানে অংশ নিয়েছে। অর্থাৎ এর পেছনে কিন্তু একটা বিরাট গণসম্মুখন ছিল। এটা ভুলে গেলে চলবে না যে বিপ্লবের সময় রোজবিয়ারের সঙ্গে গণসমর্থন ছিল এবং পরবর্তীকালে কনভেনশনের একটি নির্দেশে পরিষ্কারভাবে বলা হলো যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ফরাসিকে সেনাবাহিনীতে যোগদান করাতে হবে। কিন্তু আমরা খেয়াল করে দেখি যে সকলে যে সেটায় অংশগ্রহণ করেছিলেন তা কিন্তু নয়। অর্থাৎ এই যে দেশপ্রেমের জোয়ার আনার চেষ্টা করা হয়েছিল, যে কোনো পরিস্থিতিতে দেশপ্রেমের অজুহাত দিয়ে সাধারণ মানুষকে এনগেজ করার একটা চেষ্টা, সেটা সাকসেসফুল হচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে মানুষ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, সময়টা কিন্তু খুব দীর্ঘ নয়, 1793 থেকে 94, মানুষ কিন্তু যেমন প্রথম দিকে সমর্থন করতে শুরু করছে, ঠিক তেমনি ধীরে ধীরে কিছু পদক্ষেপের ফলে মানুষ আস্তে আস্তে সরছে। প্রথম দিকে যে সমস্ত অ্যাকশনস গুলোকে মনে হয়েছিল জাস্টিফাইড, পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে সেই অ্যাকশনস গুলোকেই মনে হচ্ছে জাস্টিফাইড নয়। অর্থাৎ একটা সময়ে যার অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছিল, আর একটা সময়ে এসে সেটাই আস্তে আস্তে রিজেক্টেড হতে শুরু করেছিল। সন্ত্রাসের এই যে জায়গাটা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং শুধু তাই নয়, এই সংকটজনক পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে সমস্ত মানুষ যারা জ্যাকোবিনদের সমর্থন করছে, যারা জ্যাকোবিনদের পাশে থাকছে, তারাই কিন্তু আবার পরবর্তীকালে সরে আসছে। তার মানে একটা জরুরিকালীন পরিস্থিতিতে সন্ত্রাসের প্রয়োজনীয়তা যেমন ছিল, এটা জাস্টিফিকেশন ছিল, ঠিক তেমনি এটা দীর্ঘায়িত হওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। আমরা দেখতে পাই যে প্রথম দিকে যেটা ছিল প্রয়োজন, পরের দিকে সেটাই হয়ে উঠেছিল একটা কমন প্র্যাকটিস। এটাকে হাতিয়ার করে, বিরোধীদেরকে নির্মূল করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা, এবং শুধু তাই নয়, এটার মধ্যে দিয়ে রোবসপিয়ার যেভাবে প্রচার করতে চেয়েছিলেন যে এটাই বিপ্লব, সাধারণ মানুষ বলতে শুরু করেছিল যে যদি এটাই বিপ্লব হয়, বিপ্লব মানে যদি এতটাই রক্তপাত হয়, বিপ্লব মানে যদি এতটাই সন্দেহভাজনদের হত্যা করা হয়, তাহলে এই বিপ্লবের কোনো দরকার নেই। রোবসপিয়ারের এই কার্যকলাপ যেমন একদিকে সমর্থন হারাচ্ছে, তেমনি এটাকে বিপ্লব হিসেবে চালাতে গিয়ে তিনি বিপ্লব বিরোধী শক্তিকে আরো বেশি জোরদার করছে। এই সময় থেকে কিন্তু আমরা প্রতি বিপ্লবী শক্তিগুলোকে উঠে আসতে দেখতে পাচ্ছি। তাহলে রোবসপিয়ার বিপ্লবকে শক্তিশালী করতে গিয়ে ভেবেছিলেন শক্তিশালী করছেন, তিনি কিন্তু বিপ্লবকে ধীরে ধীরে আস্তে আস্তে দুর্বল করেছেন। এবং এই সময় এটা একটা বড় ট্র্যাজেডি, প্রতি বিপ্লবী শক্তি কিন্তু শক্তিশালী হয়েছে এবং ফ্রান্সে স্থিতাবস্থা আসছে, যুদ্ধের অবসান ঘটছে, কিন্তু বিপ্লব রক্ষা পায়নি। ফরাসি বিপ্লব এই পর্যায়ে এসে ব্যর্থ হচ্ছে। একনায়কতন্ত্রকে কি আটকানো গেছে? রোবসপিয়ারের দেখানো পথের যে একনায়কতন্ত্র পরবর্তীকালে আমরা সেইভাবেই প্রায় নেপোলিয়নকে উঠে আসতে দেখতে পাচ্ছি। এবং যারা মারা যাচ্ছে, বেশিরভাগ সাধারণ মানুষ, কোনো কোনো ক্ষেত্রে তারা অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত নন, অরাজনৈতিক মানুষ। একটা পরিসংখ্যান আমরা দেখতে পাই, দুজন ঐতিহাসিক সেই পরিসংখ্যান দিয়েছেন, যে প্রসঙ্গের আলোচনা করে আমি আজকে শেষ করব। এই বিষয়গুলো একটু বড় বিষয়, আমি যতটা সম্ভব সংক্ষেপে বলবার চেষ্টা করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জর্জ লেফেব্রে, যার নাম আমি প্রথম দিন থেকে করে আসছি, এবং আরেকজন বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক, যদিও তাদের ঐতিহাসিক অবস্থান পরস্পর বিরোধী, তিনি হচ্ছেন আলফ্রেড কোবান। তারা একটা পরিসংখ্যান দিচ্ছে যে মৃত্যুদণ্ডে যারা দণ্ডিত হয়েছিল, তাদের মধ্যে থার্ড স্টেটের মানুষ ছিল 85%, 6.5% ছিল যাজক, আর 8.5% ছিল অভিজাত। এই হচ্ছে টোটাল 100%। আমি আরেকবার রিপিট করছি, তৃতীয় সম্প্রদায়ভুক্ত মানুষ হচ্ছে 85%,
যাজক হচ্ছে 6.5% ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেটের মানুষ হচ্ছে 8.5%। তাহলে ভিকটিম কারা? থার্ড এস্টেটের মানুষ, যারা বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। এবং এই থার্ড স্টেটের মানুষের মধ্যে মেজরিটি কারা? 70% হচ্ছে কৃষক এবং মেহনতি মানুষ। খেয়াল করে দেখবার মতো, এখানে কিন্তু বুর্জোয়াদের অত প্রাণ যাচ্ছে না, সাধারণ মানুষ। এর যেটা হয় রাজনৈতিক দ্বন্দ্বে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, কৃষক, তাদের প্রাণ চলে যাচ্ছে। আর কি হচ্ছে? রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন কোনো মানুষের প্রাণ গিয়েছিল, তবে হ্যাঁ, বেশিরভাগ মানুষই ছিলেন রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু নিম্নবর্গের মানুষেরাই বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুতরাং বিপ্লবের গঠনমূলক কাজগুলোকে যদি সরিয়ে রাখি, ল ম্যাক্সিমাম, ল মিনিমাম, বা কিছু কিছু কর্মসংস্থান, মানুষ কাজ কারখানায় কাজ পাচ্ছে, কিন্তু সাম্যর ক্ষেত্রে কিছু কিছু প্রচেষ্টা হয়েছিল, বা বৈপ্লবিক আদর্শগুলিকে রূপায়ণের চেষ্টা শুরুর দিকে হয়েছিল। কিন্তু সব থেকে যেটা সমস্যার ব্যাপার, এই প্রথম কোন সরকার সাকুল্যদেরকে রক্ষা করার চেষ্টা করলেও পরবর্তী পর্যায়ে যখন যুদ্ধ থেমে গেল, তখন কিন্তু আর সন্ত্রাসকে জাস্টিফাই করা গেল না। তার সত্ত্বেও সন্ত্রাস চলছে, তখন সাধারণ মানুষ এর অবসান চাইছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাকুল্যদেরকে বারবার তুষ্ট করার চেষ্টা হলেও যারা সরকার আসলে চালাচ্ছে, সেই পেটি বুর্জোয়া যারা, তাদের সঙ্গে কিন্তু সাকুল্যদের শ্রেণী স্বার্থ এক ছিল না। যদি মার্কসিস্ট হিস্টোরিয়ানদের বক্তব্য একটু নিয়ে আসি, জর্জ রুদে পরিষ্কারভাবে দেখাচ্ছেন আরেকটা গবেষণায়, মার্কসিস্টরা ছাড়াও রুদের গবেষণায় পরিষ্কার তিনি বলছেন যে এখানে সাধারণ মানুষের শ্রেণী স্বার্থের সঙ্গে পেটি বুর্জোয়াদের যে শ্রেণী স্বার্থ, তার আকাশ পাতাল তফাৎ। শুধুমাত্র নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই সন্ত্রাসকে চালিয়ে যাওয়া হচ্ছে এবং সাকুল্যদের সমর্থন প্রত্যাশা করা হচ্ছে, সাকুল্যদেরকে তুষ্ট করা হচ্ছে, তাদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না যতদিন যাবে তারা যেন সমর্থন চালিয়ে রাখে। সেই জন্য ল অফ ম্যাক্সিমাম, ল অফ মিনিমাম, এগুলো একটা প্রচ্ছন্ন পরিকল্পনা। এর আড়ালে আসলে পেটি বুর্জোয়া রাজনৈতিক স্বার্থকে টিকিয়ে রাখার একটা চেষ্টা করা হয়েছে, সেটা সাকসেসফুল হয়নি। এরপরে এই যে বৈপ্লবিক পরিবর্তনগুলোকে টিকিয়ে রাখতে গিয়ে বিপ্লবকেই ক্ষতিগ্রস্ত করা, যেখানে এসে প্রতি বিপ্লবী শক্তিগুলো আরো জোরদার হতে শুরু করেছিল, তার ফলশ্রুতিতে 1794 এর পরবর্তী পর্যায়ে ফ্রান্সে পরিবর্তন শুরু হয়েছিল আরো গভীরভাবে। আমরা খুব সংক্ষেপে সেই দিকটা আলোচনা করে আমাদের পরবর্তী লেকচারে চলে যাব যে কিভাবে নেপোলিয়ন বোনাপার্টের মতো একজন নেতৃত্বের উত্থান ঘটছে, যিনি পরবর্তীকালে কনসাল থেকে ফরাসি সম্রাটে উত্তীর্ণ হচ্ছেন এবং তার সংস্কারের মধ্যে দিয়ে কখনো কখনো বিপ্লবকে বাঁচিয়ে রাখছেন, কখনো কখনো বিপ্লবকে ধ্বংস করছেন। কখনো কখনো তিনি বিপ্লবের রক্ষাকর্তা, কখনো কখনো তিনি বিপ্লবের ধ্বংসকর্তা। এই যে পর্যায়টা, এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এই প্রত্যেকটা বিষয়ই অত্যন্ত বড় বিষয়। আমি ক্রোনোলজিক্যালি একটা ফান্ডামেন্টাল জায়গাটাকে ধরবার চেষ্টা করছি সংক্ষেপে, যাতে ধারণাটা ক্লিয়ার হয়, যাতে করে সেটার পরে যে কোনো বইপত্র একটু পড়াশোনা করলেই ফরাসি বিপ্লব তথা আধুনিক ইউরোপের এই পর্বের ইতিহাস সম্পর্কে একটা খুব সম্যক ধারণা তৈরি হয়ে যায়। সেই প্রচেষ্টাই আমি চালাবো এবং সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের আলোচনা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ স্যার। আমরা আজকে আমাদের যে চতুর্থ আলোচনা, যে লেকচার সিরিজ চলছে, তার আজকে চতুর্থ আলোচনা আমরা শুনলাম এবং আমি দেখছিলাম অনেক কমেন্ট আমাদের প্রতিদিনই আসে, কিন্তু আজকে আমি দু একটা কমেন্ট তুলছি, স্ক্রিনে রাখছিলাম। অসাধারণ ক্লাস হচ্ছে, কিন্তু যারা আপনারা দু একজন প্রশ্ন রাখছেন, এই প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীকালে একটা প্রশ্ন উত্তর সেশন করব, কারণ
আজকে মানে আমাদের এই প্রশ্ন উত্তর সেশন আমরা এই যে 10টা লেকচার সিরিজ রেখেছি, তাতে প্রশ্ন উত্তর পর্বটা আমরা রাখিনি। আপনারা প্রশ্ন করুন, সবার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা ভাববো যে পরবর্তীকালে একটা আলাদা করে প্রশ্ন উত্তর পর্ব রাখার। কারণ আপনারা প্রশ্নগুলো করুন, আমরা প্রশ্নগুলো আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলাদা করে একটা সেশন করব। কারণ এই লেকচার সিরিজের মধ্যে আমরা প্রশ্ন উত্তর পর্বটা রাখছি না, কারণ স্যার যেটা কয়েকবার বললেন এবং আমাদেরও আপনারাও ক্লাস দেখছেন, আপনারা বুঝতে পারছেন এবং আপনারা যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে এই বিষয়গুলো না 1 ঘন্টার ক্লাসে শেষ করার মতো বিষয় নয়। এইটা অত্যন্ত কঠিন একটা বিষয়, যে বিষয়গুলো একটা ক্লাসে শেষ করা যায় না। তবুও এটা একটা অত্যন্ত কঠিন কাজ। আমরা চেষ্টা করছি, স্যার চেষ্টা করছেন যে এই 1 ঘন্টার মধ্যে কিভাবে আপনাদের বিষয়টি সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া যায় এবং সেই সঙ্গে কঠিন যে বিষয়গুলো, আপনাদের যে ইউরোপের ইতিহাস, আপনারা অনেকেই আমাদেরকে অনুরোধ করতেন যে কঠিন ইউরোপের ইতিহাস তুলনামূলকভাবে কঠিন এবং পড়তে ভালো লাগে না অনেকের। তো সেই জায়গাগুলো কি করে আরো ইন্টারেস্টিং করে এবং কঠিন বিষয়গুলোকে আরো সহজবোধ্য করে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই জন্যই আমাদের এই প্রয়াস। এবং স্যার এই প্রয়াসে যুক্ত হয়েছেন, আমাদের অনুরোধে তিনি সাড়া দিয়েছেন। এবং পার্ট হিস্ট্রি আপনাদেরকে আমি গত ক্লাসেও বলেছিলাম, প্রত্যেকটা ক্লাসেই আমি আপনাদের কাছে এই কথাটা বলে যাই। তার কারণ হচ্ছে অনেকেই হয়তো নতুন থাকতে পারেন আমাদের এই প্রত্যেকটা ক্লাসেই কিছু না কিছু নতুন দর্শক শ্রোতা বন্ধু থাকেন, তাদের উদ্দেশ্যে বলি, পার্ট হিস্ট্রি কিন্তু ইতিহাসের জন্য একটা ডেডিকেটেড চ্যানেল, যেখানে কিন্তু আপনারা ভারতের ইতিহাসের সঙ্গে সঙ্গে ইউরোপের ইতিহাসেরও আলোচনা আপনারা প্রতিনিয়ত পাবেন। সেই জন্য পার্ট হিস্ট্রি চ্যানেলটা অবশ্যই ফলো করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা ভিজিট করুন। আর আমরা পরের বুধবার ঠিক রাত 9টায় আমরা আমাদের যে পঞ্চম আলোচনা, যেটা টপিক স্যার রেখেছেন, নেপোলিয়নের উত্থান, বিপ্লবের উত্তরসূরি ও ধ্বংসকর্তা, এই বিষয়ে আলোচনা হবে আগামী বুধবার। 10টি বিষয়, তার যে শিরোনাম, স্যার সেই শিরোনামগুলি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আমরা ডেসক্রিপশন বক্সে এই যে আমাদের 10টি আলোচনার যে টপিকের নাম, সেগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং আলোচনাগুলি শুনে নেবেন যারা পূর্ববর্তী আলোচনা শোনেননি। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আবার আমরা আগামী বুধবার ঠিক রাত 9টায় আমরা এই পঞ্চম লেকচার শোনার জন্য উপস্থিত হব। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আর যেতে যেতে আবারও বলে যাই, অবশ্যই আপনারা ভিজিট করুন পার্ট হিস্ট্রি ইউটিউব চ্যানেল, যেটি ইতিহাসের জন্য একেবারে বলা যেতে পারে শুধুমাত্র ইতিহাসের জন্য একটি চ্যানেল, যেটা আমি বোধহয় এর আগে খুব কম চ্যানেল দেখেছি যেটা ডেডিকেটেডলি ইতিহাসের জন্য। এবং ইতিহাসের যারা স্টুডেন্ট রয়েছেন, যারা আগ্রহী রয়েছেন, চ্যানেলটি ভিজিট করুন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আবার দেখা হবে আগামী বুধবার। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার স্যার। থ্যাংক ইউ সো মাচ। আবার আগামী বুধবার ঠিক রাত 9টায় আপনারা কিন্তু একদম কেউ মিস করবেন না এবং আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী বুধবার। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।